This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী হওয়া তো অনেক দূর, বিজেপির বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে যদি দিল্লির শীর্ষ নেতারা তাকে মুরলীধর লেনের চাপরাশিও করে রাখেন, শুভেন্দুকে সেটাই মেনে নিতে হবে। যদি দিল্লিতে এনডিএ জোট সরকার কখনো ভেঙে যায়, তাতে বিজেপি সরকার যদি পড়ে যায়, তখন আবার নতুন ভূমিকায় আমরা তাকে দেখতে পাবো। আজ এক চাঞ্চল্যকর রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো আমরা এক্স ফ্যাক্টরে। শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখার পর এই প্রথমে যে কথাগুলো বললাম সেগুলোর সাথে একটা সংযোগ স্থাপন করে আপনি নিজেই সিদ্ধান্তে আসতে পারবেন। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আজকে শীর্ষক আপনারা দেখতে পাচ্ছেন, শুভেন্দুর জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা। কেন বলছি এই কথা, তার প্রত্যেকটা কারণ আজ আমরা ব্যাখ্যা করব। শুভেন্দু বিজেপির গুরুত্বপূর্ণ নেতা এবং বিজেপির একমাত্র নেতা বলা যায়। যদিও তার নেতৃত্ব অনেকেই এখন আর বিজেপিতে মেনে নিতে পারছেন না, তবুও কাগজে কলমে তিনি বিরোধী দলনেতা। তাঁর জেল যাত্রা কেন বলছি এমন কথা, আসুন সেটা আবার একটু বিশদে বলি। একটা সময় ছিল যখন শুভেন্দু ছিলেন দিল্লির নেতাদের ব্লু আইড বয়। বিশেষ করে নন্দীগ্রামের নির্বাচনে ছল, বল আর কৌশল, এই তিন ব্রহ্মাস্ত্র প্রয়োগে স্বয়ং মমতা ব্যানার্জিকে হারিয়ে তিনি বিধায়ক হয়ে যান। যদিও তার এই বিধায়ক বনে যাওয়াটা আজও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়, আজও বিষয়টি বিচারাধীন। কিন্তু মমতা ব্যানার্জিকে যেভাবেই হোক হারিয়ে তিনি অমিত শাহের নয়নের মণি হয়ে উঠলেন। তিনি নাম ধরে ধরে বললেই ইডি, সিবিআই তৃণমূল নেতাদের, সেই সব নেতাদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল। মনে পড়ছে সেসব কথা। তার কথাতেই ঠিক হতো প্রার্থী কে কোথায় হবে। তার ইচ্ছে অনুসারে জেলা, মন্ডল, এমনকি যারা অনুসারী সংগঠন ছিল তার সভাপতি, সভানেত্রী স্থির হতো। তাছাড়া তিনি বললেই রাজ্যের বরাদ্দ আটকে দিত কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা। সে বড় ভালো দিন ছিল শুভেন্দুর, জানেন। ঘন ঘন বিজনেস ক্লাসে দিল্লি উড়ে গিয়ে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষদের সাথে মিটিং, আলাপ আলোচনা, পুষ্পস্তবক দেওয়া নেওয়ার ছবি ফেসবুক ময় হয়ে থাকতো। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে একটা রাজ্য সরকারকে দমিয়ে রাখার জন্য যতটা এবং যেভাবে প্রয়োগ করা সম্ভব, শুভেন্দু কিন্তু সবটাই করেছেন সেই সময় তার আদরণীয় অমিতজির মাধ্যমে। বিজেপি নেতা সতপাল মালিকের বয়ান অনুযায়ী তখন ট্রাকে ট্রাকে টাকা এসেছে দিল্লি থেকে বাংলায়। এক হাতে বিপুল অর্থ ভান্ডার আর অন্য হাতে বিশাল ক্ষমতার অধিকারী হয়ে তীব্র মুসলমান বিরোধী মন্তব্য করে হিন্দু ভোটকে নিজেদের অনুকূলে নেবার চেষ্টা চালালেন ওই হিমন্ত বিশ্ব শর্মা আর যোগী আদিত্যনাথের স্টাইলে। গলার ত্রিবর্ণ রঞ্জিত উত্তরীয় খুলে তিনি গেরুয়া উত্তরীয় পড়লেন, কপালে গেরুয়া তিলক হিসেবে ধরা দিলেন এই ধরা দামে। কিন্তু রাজ্যটা যে আসাম বা উত্তরপ্রদেশ নয়, সেটাই ভুলে গেলেন শুভেন্দু। পশ্চিমবাংলায় ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা দেশের মধ্যে সর্বাধিক। আবার ধর্মনিরপেক্ষ নয়, বলা যায় ধর্ম বিরোধী কমিউনিস্টদের সংখ্যাটাও কিন্তু নেহাত কম ছিল না সেই সময় বাংলায়। তাই শুভেন্দুর লম্পজম্প শেষ হয়ে গেল ধর্মবিরোধী আর উগ্র হিন্দুদের ভোট পেয়ে, মানে মুসলিম ধর্ম বিরোধী আর উগ্র হিন্দুদের ভোট পেয়ে। এইটুকু ভোট তারা পেলেন। আর এইটুকু নয়, এটা অনেকটা ভোট। তাতে ফল খুব ভালো না হলেও বাংলার ৭৭টি বিধানসভায় আসন পেয়ে গিয়েছিল বিজেপি, যদিও প্রত্যাশা ছিল ২০০। এবং এই আসন জয়ের সিংহভাগ কিন্তু ক্রেডিট শুভেন্দুকেই দিতে হবে। যদিও সেই সময় বাংলায় বিজেপির ক্ষমতায় এসেই গিয়েছে প্রায়, এমন একটা বিশ্বাস তিনি কেন্দ্রীয় নেতাদেরও দিতে পেরেছিলেন। কারণ সর্বত্র
বিজেপি মন্ত্রিসভা করছে, কে কোন মন্ত্রী হবে তাই নিয়ে আলোচনা, এমনকি বিজেপি পার্টি অফিসে মানে খোদ রাজ্য পার্টি অফিসে সেই নিয়ে আলোচনা, কে উপমুখ্যমন্ত্রী হবেন, কে মুখ্যমন্ত্রী হবেন, এই নিয়ে জল্পনা কল্পনা মিডিয়ার বিভিন্ন চ্যানেলে হয়েছিল, আপনারা জানেন। এর পেছনে যতটা না রাজ্য বিজেপির আভ্যন্তরীণ সার্ভের তথ্য ছিল, তার চেয়েও জোরালো তথ্য টেলিভিশনের মাধ্যমে, তথাকথিত নিরপেক্ষ টেলিভিশনের মাধ্যমে তারা জোগাড় করেছিলেন। অর্থাৎ এই যে বিজেপি আপকি বার 200 পার, এইরকম যে হাইপ অমিত শাহরা এখানে এসে তুলে গেলেন, এটা তো এমনি এমনি তুলে যাননি। তারা তাদের দলের মাধ্যমে সার্ভে করেছেন, সমীক্ষা করেছেন, নিরপেক্ষ তথাকথিত নিরপেক্ষ চ্যানেলগুলোর সমীক্ষা হাতে নিয়েছেন এবং তার নেতাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তবেই এই কথা বলেছিলেন। তা না হলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যার হাতে গোয়েন্দাদের সমস্ত তথ্য থাকে, তিনি কোন রকম তথ্য যাচাই না করে আপকি বার 200 পার শুধু কর্মীদের চাঙ্গা করার জন্য বলবেন, এমনটাও বিশ্বাস করা ভীষণ কঠিন। যারা আমরা সাংবাদিকতা করি তারা আমরা জানি যে যখন কোনো নেতা সেই মানে এরকম কথা বলেন, তখন তাদের কাছে 200 না হোক 150 সিট পাওয়ার একটা নিশ্চিত ব্যাপার থাকেই, তবেই তারা এইরকম জায়গায় কথা বলতে পারেন, এরকম ধরনের কথা বলতে পারেন। এমনকি নেতারা কোনো জায়গায় কারো নির্বাচনী সভা করতে গেলে জেনে নেন সেই প্রার্থীর জেতার সম্ভাবনা কতটা আছে। যদি 60% বেশি থাকে, বড় নেতারা সেখানে যান, মানে বড় নেতা বলতে একদম টপ মোস্ট নেতারা সেখানে যান, আর তা না হলে সেই সব জায়গায় প্রচারেও যান না। এই যে ভোট পূর্ববর্তী সমীক্ষা চ্যানেলগুলো দেখালো এবং বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা, তাতে দেখা গেল আপকি বার 200 পার না হলেও 200-র কাছাকাছি তারা পৌঁছচ্ছেন। আমরা এনকে ডিজিটাল বলেছিলাম বিজেপি 80টার বেশি আসন পাবে না। অনেকে কটাক্ষ করেছিলেন, অনেকে নিন্দা করেছিলেন, গালমন্দ করেছিলেন। পরবর্তীকালে দেখা গেল বিজেপি 80টাও পায়নি, 77-এই আটকে গিয়েছে। কেন্দ্রীয় বিজেপির সাথে মানে কেন্দ্রীয় বিজেপির কর্মপদ্ধতির সাথে এই বাংলার বিজেপির এই যে ফারাক কর্মপদ্ধতি, মানে কথায় আর কাজে এত বেশি ফারাক, সেটা কিন্তু বেশি করে চোখে পড়েছিল 2016-র বিধানসভা নির্বাচনের পরে। আরো একটা তফাৎ কেন্দ্রীয় বিজেপির সাথে বঙ্গ বিজেপির আছে, তা হলো কেন্দ্রীয় বিজেপি একটা নির্বাচনে হারুক বা জিতুক, ফল প্রকাশের পরের দিন থেকেই তারা পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিয়ে নেন। কিন্তু বিধানসভায় ল্যাজগোবরে হয়ে হারার পর বঙ্গ বিজেপি নেতারা চলে গেলেন শীতকুমে। তারপর থেকে শুধু হার হার আর হার। কোন নির্বাচনে নিজেদের দেওয়া টার্গেট তার কাছাকাছিও তারা পৌঁছতে পারলেন না। কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে টিভির আশ্রয় নিতে হলো শুভেন্দু অ্যান্ড কোম্পানিকে। তারা মানে চলে গেলেন টিভির পর্দায়। বারবার টার্গেট থেকে অনেক দূরের ফল হওয়ার দরুন বিশ্বাসযোগ্যতা হারালেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে শুভেন্দু। এখন আর তাকে ঘন ঘন বিজনেস ক্লাসে উঠে দিল্লি যেতে দেখা যায় না। অমিত শাহ পাত্তাই দেন না। অ্যাপয়েন্টমেন্ট চাইলেও এখন আর চটজলদি অ্যাপয়েন্ট পাওয়া যায় না, এটা বাস্তব সত্য। যারা দিল্লির খবর রাখেন তারা প্রত্যেকেই আমার সাথে একমত হবেন। কেন্দ্রের বিজেপি নেতারাও কিন্তু বুঝে গিয়েছেন যে এইরকম টিভি ক্যামেরা নির্ভর নেতাদের দিয়ে আর যাই হোক না কেন মমতা ব্যানার্জিকে হারানো যাবে না কিছুতেই। কিন্তু দাদার অনুগামীরা তা তো মনে করেন না। তাদের ধারণা, দাদা যদি প্রদেশের সভাপতি হন তাহলেই মমতা সরকার দাদার দেওয়ার একটা নির্দিষ্ট তারিখে পড়ে যাবে। কারণ শুভেন্দুর এই তারিখ দেওয়ার বাতিক আছে, অমুক তারিখে এইটা হবে, তমুক তারিখে সেইটা হবে। তাই তার অনুগামীরা মনে করছেন যে দাদা যে তারিখটা দেবে সে তারিখেই মমতা সরকার পড়ে যাবে যদি দাদা রাজ্যের সভাপতি হন। অগ্নিমিত্রা, অর্জুন, তারপরে তিওয়ারিরা অন্তত সেরকমই চাইছেন। মানে নব্য বিজেপির একটা বড় অংশ তাই চাইছে। আর আদি বিজেপি মানে স্বপন, দিলীপ, রাহুলেরা তাই চান কি? উত্তরটা আপনি জানলেও আমি দিয়ে দিই। আদি বিজেপি চায় রাজ্য সভাপতি হোক আরএসএস থেকে। আর কনফ্লিক্ট কিন্তু এখানে। আরো বিস্তারিত বলবো, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, নব্যরা হোক বা আদিরা, যে যাই চাক না কেন, দিল্লির আকারা যা চাইবে হবে তো সেটাই। 3 মাস পার হয়ে গেল 90 দিনের ওপর। সুকান্ত মজুমদারের যে পদ, তার মেয়াদ অতিক্রান্ত হয়ে গিয়েছে 3 মাস। এই দীর্ঘ সময়েও দিল্লির দাদারা যখন শুভেন্দুকে রাজ্যসভার সভাপতি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি, তখন নিশ্চিতভাবে ধরে নেওয়া যেতেই পারে শুভেন্দুকে রাজ্য সভাপতি করা নিয়ে কোনো ভাবনাই নেই মোদি, শাহ, নাড্ডা, চাড্ডাদের। তাহলে কি চিরবিরোধী দলনেতা হয়ে থাকবেন শুভেন্দু? এরও উত্তরটা হলো না। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর পারফরমেন্স অত্যন্ত খারাপ। তিনি যখন বিরোধী দলনেতা হন তখন তার কাছে বিধায়ক ছিল 77 জন তাকে নিয়ে। এখন তা কমতে কমতে 66-তে দাঁড়িয়েছে। অচিরেই আরো 2টো খসে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। অর্থাৎ তিনি যাদের নিয়ে বিরোধী দলনেতা হয়েছেন সেই সব মেম্বারদেরও ধরে রাখতে তিনি অক্ষম। তার অক্ষমতার লিস্ট যদি গুনতে বসি আমরা, তাহলে আজকে রাত কাবার হয়ে যাবে, শেষ হবে না। তার মধ্যে কয়েকটার কথা উল্লেখ করে শেষ করব আজকের এই অনুষ্ঠান। কেন্দ্রীয় নেতাদের তিনি বুঝিয়েছিলেন যে রাজ্যের হকের টাকা আটকে দিলেই অর্থশূন্য হয়ে মমতা ব্যানার্জির সরকার পড়ে যাবে। সেই মতো কেন্দ্রের বিভিন্ন দফতর রাজ্যের জন্য বরাদ্দ টাকা পয়সা আটকাতে শুরু করে দিয়েছিল। অভিষেক ব্যানার্জি নিজে দিল্লিতে গিয়ে রাজ্যের টাকার জন্য দরবার করলেন, নবজোয়ার যাত্রা করলেন, সারা বাংলাটা চষে বেড়ালেন, আর এতেই ধরাশায়ী হয়ে গেল শুভেন্দুর প্ল্যান। অভিষেক বাংলার মানুষকে বোঝাতে সক্ষম হলেন যে মানুষের বাড়ির টাকা, পরিশ্রম করা 100 দিনের কাজের টাকা আটকে রাখছে বিজেপি, তাও আবার শুভেন্দুর উস্কানিতে। আর ড্যামেজ করতে পারলেন না শুভেন্দু, ড্যামেজ কন্ট্রোল করতে পারলেন না শুভেন্দু। অভিষেকের আরো একটা সাফল্য ছিল পঞ্চায়েত নির্বাচনে চিরাচরিত হিংসাকে অপেক্ষাকৃত অনেক কম হতে দিয়ে লোকসভার পথ তিনি প্রশস্ত করে রাখলেন। আগেই বলেছি, বিজেপি একটা নির্বাচন শেষ হলেই আর একটা নির্বাচনের প্রস্তুতি নেয় কেন্দ্রীয় স্তরে। একইভাবে তৃণমূলেও অভিষেক কিন্তু বিজেপির এই সুসংস্কৃতিকে গ্রহণ করে নিলেন এবং কাজে লাগিয়েই সাফল্য পেয়ে গেলেন হাতে নাতে। বিজেপির আভ্যন্তরীণ সিট বাটোয়ারা নিয়ে গোলমালের ফলে এস আলুওয়ালিয়া, দিলীপ ঘোষের মতন হেভিওয়েটেরা হেরে গেলেন লোকসভায়। নিন্দুকেরা বলে যে এই কলকাঠি নাকি শুভেন্দুই নেড়েছিলেন। সে খবরও পৌঁছে গিয়েছে দিল্লির আলিশান বিজেপির পার্টি অফিসে। বারবার মিথ্যে তথ্য বা ভুলভাল তথ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল আশ্বাস দেওয়া, সন্দেশখালী, টেট কেলেঙ্কারি, এমনকি আরজিকর ইস্যুকেও নিজেদের অনুকূলে এনে গণ আন্দোলনের রূপ দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন শুভেন্দু। এই যে বারবার শুভেন্দুর ব্যর্থতা নিয়ে কথা বলছি আর বাকি বিজেপি নেতাদের ক্লিনচিট দিচ্ছি, এটা দেখে আপনি ভেবে নিতেই পারেন আমার বুঝি ব্যক্তিগত রাগ টাগ আছে শুভেন্দুর প্রতি। আসলে তা নয়, একেবারেই তা নয়। শুভেন্দুর প্রতি ক্ষোভটা কি জানেন? সেটা হলো ওর তীব্র মুসলমানদের প্রতি ঘৃণা আর বাঙালিদের প্রতি একটা অবজ্ঞা। বাংলার গরিব মানুষ যারা আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা পাওয়ার কথা ছিল যাদের, তাদের টাকা আটকে রেখে বাঙালিকেই বঞ্চনা করেছেন বিজেপি, তার দায় 100% শুভেন্দুকেই নিতে হবে। কারণ তিনি বুক ফুলিয়ে বলেছেন, আমি বলে এসেছি কেন্দ্রীয় সরকার টাকা দেবে না। এ দায় তো তারই। এখন আবার বাংলাদেশের ডামাডোল নিয়ে টিভির পর্দা কাঁপাতে শুরু করেছেন ইসকনের ইতিহাস না জেনে। ইসকন কি, ইসকন কারা, কিভাবে ইসকন তৈরি, কাদের দ্বারা তৈরি, এইসব ইতিহাস না জেনে তিনি বাংলাদেশে বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন টিভির পর্দা কাঁপানোর জন্য। মাত্রাতিরিক্ত সনাতনী হয়ে উঠতে গিয়ে তিনি আরো একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন। বলে গেছেন তিনি যে বাংলার অন্তত 70% মানুষ ধর্মকেই জীবনের প্রধান বলে মনে করেন না। তাদের তারা 70% মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন, আর 10% আছে যাদের কোনো ধর্মেই বিশ্বাস নেই, এমন মানুষও আছেন। তাহলে হাতে রইল কি? হাতে রইল মাত্র 20%। আগামী বিধানসভা নির্বাচনে এই 20-র সাথে খুব বেশি হলে আমি আপনাদেরকে বলছি 4-5% যুক্ত হতে পারে বিজেপির ভোটে। অর্থাৎ বিজেপির ভোট শতাংশ 24 থেকে 25%-এর কাছাকাছি নেমে আসবে। আগেই ভবিষ্যৎবাণী করে রাখলাম, মিলিয়ে নেবেন। আসন সংখ্যা কমে 32 থেকে 35 হয়ে যাবে। এটা আমি বলে রাখলাম ভবিষ্যৎবাণী হিসেবে, আপনারা মিলিয়ে নেবেন আগামী বিধানসভার পর।
জানি না বেঁচে থাকবো কিনা। যদি বেঁচে থাকি আপনাদের সাথে এই এপিসোডের এই অংশটুকু নিয়ে আরো একবার আসবো। এবার শেষ করব, তবে তার আগে মুকুল রায় নিয়ে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। মুকুল রায় তখন সদ্য বিজেপিতে গিয়েছেন, তার খুব ইচ্ছে ছিল সাংগঠনিক একটা বড় পদ পাওয়া অথবা রাজ্যসভার সদস্য হওয়া। অনেক তদবির করেও তার জোটেনি মুকুল রায়। তখন বেশ কিছু সাংবাদিক অমিত শাহকে এই নিয়ে প্রশ্ন করেছিলেন। অমিত শাহ বলেছিলেন, উনি যে জেলের বাইরে আছেন এটাই কি যথেষ্ট নয়? কেন বললাম এই কথা জানেন? বিজেপির শীর্ষ নেতারা শুভেন্দু সারদা, নারদা, পেট্রোল পাম্প, ট্রলার, ত্রিপল চুরি সব ঘটনা জানেন, সব, এবং তার ফাইলও রেডি আছে। শুভেন্দু যে জেলের বাইরে আছেন এটাই তার কাছে অনেক বড় প্রাপ্তি। সভাপতি হওয়ার স্বপ্ন দাদার অনুগামীরা দেখতেই পারেন, তবে সে সম্ভাবনা আপাতত নেই। তবে এটাও ঠিক, শুভেন্দু যেদিন বিজেপি ছাড়বার কথা ভাববেন সেই দিনই কিন্তু ইডি সিবিআই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেই। আর বিজেপি যদি শুভেন্দুকে অফিসের চাপরাশিও করে রাখে, শুভেন্দুকে বিজেপিতেই থাকতে হবে, যেমনটা প্রথমে বললাম। আর যেদিন কেন্দ্র থেকে বিজেপি ক্ষমতা থেকে সরে যাবে সেদিন কি হবে সে কথা যদি ব্রহ্মা নাও জানেন, আমি আপনি কিন্তু বিলক্ষণ জানি। তাই এই কথাটা আর উল্লেখ করলাম না, আপনারা সকলেই জানেন। সকলে ভালো থাকবেন। আগামীকাল সকালবেলা প্রসূন গুপ্ত আসছেন, তার প্রসূনের পাঁচ নিয়ে ঠিক সকাল 9টায় দেখতে ভুলবেন না। তারকাদের ফ্যাকাশে লাগছে, তৃণমূলের আকাশে তারকারা ফ্যাকাশে, এই শীর্ষক একটা অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি। বেশ ভালো অনুষ্ঠান। আগামীকাল সকালবেলা এনকে ডিজিটালের পর্দায় চোখ রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।